হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন আরেকটা লাইভ ক্লাসে এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ মিশন খন্দকার জিকে যে শেষ করার একটা মিশনে আমরা নেমেছি এবং সেখানে পুরো খন্দকার জিকে বইটা আমরা হচ্ছে 30টা ক্লাসে এবং 30টা ক্লাসে আজকে এবং তোমরা দেখতে 30টা পাচ্ছ এক্সামের মিশন মাধ্যমে শেষ খন্দকার করব। জিকে তো যে শেষ তারই করার একটা ধারাবাহিকতায় মিশনে আজকে আমরা আমরা নেমেছি এবং ষষ্ঠ সেখানে ক্লাসে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকের টপিকটা হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন। অর্থাৎ আমরা জানি যে এই যে প্রাচীন বাংলার ইতিহাস তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই বাংলায় ইউরোপীয়দের আগমন। শুধু বাংলায় না, উপমহাদেশে। এখন এই জায়গা থেকে আসলে কোন প্রশ্নগুলা বেশি আসে এবং কোন তথ্যগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়া একদমই উচিত না, সেই তথ্যগুলো শুধু আমরা দেখব। এবং সময় যেহেতু কম, সো এই অল্প সময়ে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করব। সো দেখতে পাচ্ছ মোহাম্মদ সাকিব হোসেন, ওকে, হ্যালো ভাইয়া। আসিফ খান, ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল খান, ওয়ালাইকুম আসসালাম। সাকিব বলছে শেয়ার ডান ভাইয়া। থ্যাংক ইউ সাকিব, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আহ মোহাম্মদ কামাল ইসলাম বলছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লামি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। বিলাল খান, খাইরুল বুল্লাহ, সবাইকে 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 অনেক অনেক শুভ কামনা আজকের ক্লাসের জন্য, অভিনন্দন ক্লাসে। এবং চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। আর তোমরা যেটা করবা, ক্লাসটা একটু শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, লামি আক্তার, হ্যাঁ সবাইকে পাচ্ছি আমি। এই তো বন্ধুদেরকে মেনশন করে দিছে তানিশা ইবনাথ। ওকে, সো দারুণ একটা ক্লাস এখন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সবাই রেডি হয়ে যাও। ওকে, আগামী 1 ঘন্টা আমরা জাস্ট, হ্যাঁ, ইমা হক ইমো, সাব্বির আল ফাহাদ, ফজলে তুনিশা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, আর দেরি না করি, কারণ সময় কম, পড়া হবে বেশি। ঠিক আছে, সময় কম, পড়া হবে বেশি। চলো, বাংলায় ইউরোপীয়দের আগমন, জলপথ আবিষ্কার। প্রথমে আমি তোমাদেরকে এটা আগেও দেখাইছি যে, আগেও কি বলছিলাম যে 1487 সালে সবার প্রথম বার্থোলোমিও দিয়াস কি করছিল। এই যে জিনিসটা এরকম যে এইটা হচ্ছে তোমার আমি যদি এটা একটু বড় করি, জাস্ট একটু চিত্রের মাধ্যমে দেখো, কারণ চিত্রের মাধ্যমে দেখলে এই জিনিসটা অনেক অনেক ভালো করে বুঝতে পারবা। ও, আর উপরে উঠবে না, আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নাই, চিল। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনে করো আমাদের হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ, আর এই পাশে হচ্ছে পর্তুগাল আছে, আর এই পাশে হচ্ছে আফ্রিকা আছে। হ্যাঁ, এই পাশে আফ্রিকা, আর এই পাশে তোমরা জানো যে হচ্ছে কি এই পাশে হচ্ছে এশিয়া, তাই না? তো এই যে পর্তুগাল, এই পর্তুগাল থেকে এটা হচ্ছে সাউথ আফ্রিকা, আর এখানে হচ্ছে মনে রাখবা এই জায়গাটা হচ্ছে উত্তম আশা অন্তরীপ। এই জায়গাটা কি? উত্তম আশা অন্তরীপ, যেটাকে বলা হয় ক্যাপ অফ গুড হোপ। ঠিক আছে, উত্তম আশা মানে গুড হোপ। ঠিক আছে, তো এই যে পর্তুগাল, এই পর্তুগাল থেকে একজন নাবিক 1487 সালে, কত, 1487 সালে তিনি ঠিক এই জায়গা দিয়ে, তখন তো আর এই জায়গা দিয়ে ডিরেক্ট আসা যাইতো না, তো এই জায়গা দিয়ে যে হচ্ছে এই পাশে যাওয়া যায়, মানে দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপ দিয়ে যে এই জায়গা দিয়ে যাওয়া যায়, এই জিনিসটা আবিষ্কার করছে কে? এই জিনিসটা আবিষ্কার করছে বার্থোলোমিও দিয়াজ। বার্থোলোমিও দিয়াস, ঠিক আছে, এই জিনিসটা আবিষ্কার করছে। অর্থাৎ পর্তুগাল থেকে দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে পূর্ব দিকে, এটা তো পূর্ব তাই না, পূর্ব দিকে যে যাওয়া যায় এই পথটা আবিষ্কার করছে বার্থোলোমিও দিয়াস। কিন্তু 1498 সালে ঠিক এই পথ ধরে ভারতের কালিকট বন্দরে, ইন্ডিয়ার কালিকট বন্দর, ঠিক আছে, কালিকট বন্দর, এই কালিকট বন্দরে প্রথম কে আসেন? 1498 সালে, 1498 সালে প্রথম আসে ভাস্কো দা গামা। মনে রাখবা নামটা, ভাস্কো দা গামা। তিনি ইন্ডিয়া আবিষ্কার করছিলেন, ভাস্কো দা গামা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে ইউরোপের, তোমরা জানো যে পর্তুগাল তো ইউরোপের একটা দেশ। তো এই যে ইউরোপের পর্তুগাল থেকে 1487 সালে বার্থোলোমিও দিয়াজ এই যে পূর্ব দিকে যে যাওয়ার রাস্তাটা এটা আবিষ্কার করছে। তিনি কিন্তু ভারতে আসার রাস্তাটা আবিষ্কার করেন নাই, বাট 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে প্রথম আসেন এবং পুরোপুরি ভারতে আসার পথটা আবিষ্কার করছেন। ঠিক আছে, ওকে ভাইয়া, এইভাবে ফুল বুকটা কমপ্লিট করলে খুব ভালো হয়। সিনথিয়া সিনথু, তোমাকে অবগত করছি যে আমরা কিন্তু ঠিক এইভাবে আগে 5টা ক্লাস হয়েছে এবং এই বইয়ের প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা এইভাবে ঠিক পড়াবো। তুমি যদি একদম সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ জ্ঞানটা খুব ভালোভাবে শেষ করতে চাও, তাহলে আমাদের ক্লাসগুলো প্রতিদিন রাত 8টায় করবা। ঠিক আছে, প্রতিদিন রাত 8টায় লিজেন কেয়ার এবং খন্দকার জিকে পেজে থাকবা। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এবার চলো আমরা হচ্ছে
এখানে চলে যাই, যে এখানে আমরা জলপথ আবিষ্কারটা দেখলাম, এখানে চলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দাগায় ফেলি। তাহলে আমার কথা তো বুঝতে পারছো, এই যে এগুলা এখানে লেখা আছে এগুলা পড়ে ফেলবা। এইবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই দেখো এখানে আমাদের কি কি পড়তে হবে। পর্তুগিজরা বাংলায়, পর্তুগিজ কোন দেশের? পর্তুগাল। তারা বাংলায় কি নামে পরিচিত? অনেকবার পরীক্ষায় আসছে, ফিরিঙ্গি। তারপর ডাচরা কোন দেশের? ডাচরা হচ্ছে নেদারল্যান্ড। অপশনে হল্যান্ডও থাকতে পারে, কারণ নেদারল্যান্ডের আগের নামই ছিল হল্যান্ড। আর তাদেরকে ওলন্দাজ বলা হয়, এগুলা পড়বা। ইংরেজও তো ইংরেজ তোমরা জানো, ডেনিশ, তাদেরকে বলা হয় দিনেমার, অনেকবার পরীক্ষায় আসছে। আর ফরাসি, ফ্রান্স, এটা তোমরা জানো। এবার এরকম প্রশ্ন আছে যে প্রথম কারা আসছে, তার মানে প্রথম আসছে কারা? দেখো পর্তুগিজরা। আর সবার শেষ কারা আসছে? শেষ আসছে ফরাসিরা। তাহলে এইখান থেকে কিন্তু একটা বা মানে কয়েকটা কোশ্চেন হইতে পারে। তুমি যা সবগুলো পড়া লাগবে না, তোমার পড়া লাগবে যে পর্তুগিজদের বাংলায় কি নামে পরিচিত? ফিরিঙ্গি। তারপরে পড়বা ডাচরা কি নামে পরিচিত? ওলন্দাজ। তারপর ড্যানিশ, দিনেমার। তারপরে হচ্ছে ফরাসি, ফরাসি ফ্রান্সের, তাই না? এবং আসে কারা প্রথম আসে, কারা শেষ আসে বাংলায়, ঠিক আছে? কত সালে আসে এগুলা খুব কম আসে, কত সালে আসে এগুলা খুব কম আসে, ঠিক আছে? সো সবকিছু পড়া লাগবে না। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো পর্তুগিজদের আগমন, আমরা এখানে কি কি গুরুত্বপূর্ণ সেটা একটু দেখি। এই যে দেখো প্রেক্ষাপটটা দেখো, এই যে পর্তুগিজদের আগমন দেখো, প্রেক্ষাপট। আচ্ছা, প্রেক্ষাপট এখানে অনেক কিছু দেওয়া আছে, যেটা আমরা মাত্রই বলে আসছি। এখান থেকে পড়বা, প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে পিপিলাই বা পিপলি, এখানে পিপলি দেওয়া আছে বা পিপলিও বলা যায়। বাংলার প্রথম পিপলি নামক স্থানে হচ্ছে বাণিজ্য কুঠি স্থাপন করা হয়, এই লাইনটা পড়বা, বাংলায় প্রথম পিপলি নামক স্থানে। আর হচ্ছে বাংলাদেশের 1516 সালে বাংলা এসে, বাংলায় কবে আসছে? এই যে 1516 সালে বাংলায় এসে চট্টগ্রামে পোর্টে গ্রান্ডে করছিল, ঠিক আছে? বাংলায় আমাদের বর্তমান বাংলাদেশে কবে আসছে? 1516 সালে, ঠিক আছে? ওকে, তারপরে পর্তুগিজদের এই দেশ থেকে উচ্ছেদ করছিল কে? এই যে শায়েস্তা খান। শায়েস্তা খান হচ্ছে তাদেরকে এখান থেকে হচ্ছে উচ্ছেদ করছিল, এগুলা পড়বা। শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে শায়েস্তা করছিল বা উচ্ছেদ করছিল। আর এই যে 1516 সালে বাংলায় চট্টগ্রামে তারা চট্টগ্রামের নাম দিয়েছিল কি? পোর্টে গ্রান্ডে। চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে, চট্টগ্রামের নাম। ওকে, আচ্ছা, তারপরে আসো এই যে বার্থোলোমিউ দিয়াস কে কবে আসছে, এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তারপরে ডাচ বা ওলন্দাজদের আগমন, এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বাণিজ্য কুটি গুলা একটু কম গুরুত্বপূর্ণ। ডেনিশদের আগমন, এটাও কম গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পড়ে ফেলতে পারবা। বাণিজ্য কুঠি। তারপরে আসো আধিপত্য বৃদ্ধি, এটা কাদের? এটা হচ্ছে ইংরেজদের। এই যে ইংরেজদেরটা আমাদের ভালো করে পড়তে হবে। এই ইংরেজদের এখানে আমরা কি কি পড়বো দেখো। প্রথমে এটা মাথায় রাখতে হবে যে 1600 খ্রিস্টাব্দে, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়েছে। কোথায়? ইংল্যান্ডে। পরীক্ষায় আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? 1600 সালে। রানী এলিজাবেথ, ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছে এটা হয়েছিল। কতজন? এখানে সংখ্যাটা দেওয়া নাই, 218 জন নিয়ে হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো সম্রাট জাহাঙ্গীরের সময় তারা, এগুলা তোমরা এক নজর করে পড়ে ফেলবা। 1615 সালে আমি গুরুত্বপূর্ণ গুলো দেখায় দিচ্ছি। কাশিম বাজারে, আচ্ছা, আধিপত্য, মুম্বাই প্রাপ্তি, এই যে কলকাতা অধিকার, এটা একটু পড়বা। কলকাতা অধিকার 1690 খ্রিস্টাব্দে জব চার্নক, কলকাতা কে ইয়ে করে, এটা দেখবা, জব চার্নক। কলকাতা যে নগর এটা তৈরি করছিল কিন্তু জব চার্নক। ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতান্ডি, গোবিন্দপুর এই তিনটি গ্রামে জমিদারি সত্ত্ব কিনে নেন। পরবর্তীকালে উপমহাদেশের ভাগ্য নির্ধারণকারী দুর্গ ফোর্ট উইলিয়াম 1700 সালে করছিল আর কি, এখানে নির্মিত হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। 1706 দেওয়া আছে বিভিন্ন বইতে, তো এটা 1700 দেখতে পারো তোমরা, ঠিক আছে? বিনা শুল্কে বাণিজ্য, ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার ইয়ে দিছিল কে? অনুমতি ফোর্ডুকশিয়ার, তাকে চিকিৎসা করার জন্য সেটা দিছিল, এটা একটু পড়বা। বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিছিল ফোর্ডুকশিয়ার, ঠিক আছে? ওকে, এগুলো এখান থেকে একটু গুরুত্বপূর্ণ। তারপর আসো যুদ্ধে বিজয়, মির্জাফর নবাবের অন্যান্য শত্রুদের সহায়তায়। আচ্ছা, এগুলা যেহেতু আমি আগে একবার পড়াইছি, তো এগুলো তোমরা এক নজর পড়লেই পারবা, ঠিক আছে? ফরাসিদের আগমন দেখো, ইউরোপীয় বণিকদের মধ্যে কবে আগমন হয়েছে এগুলো পরীক্ষায় আসে না, শুধু পড়বা বাংলায় কোথায় হচ্ছে তাদের ইয়ে ছিল, চন্দননগর। চন্দননগরে তাদের হচ্ছে ইয়ে ছিল, কি বলে, কুটি ছিল, বাণিজ্য কুটি ছিল চন্দননগরে, ঠিক আছে? এটা পড়বা। ওকে, তারপরে আসো
এখান থেকে সবকিছু পড়ার দরকার নাই, এমসিকিউ গুলো একটু ভালো করে পড়ে ফেলবা। এমসিকিউ গুলো পড়লেই মোটামুটি এখান থেকে যা যা পরীক্ষা আসে সেটা এখান থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখবো লর্ড ক্লাইভ সম্পর্কে। লর্ড ক্লাইভ আমরা জানি যে হচ্ছে কি বলে পলাশির যুদ্ধে, পলাশির যুদ্ধে কিন্তু সেই ইংরেজদের সেনাপতি ছিল লর্ড ক্লাইভ। দেখো লর্ড ক্লাইভ হচ্ছে এই যে ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন পলাশী যুগের নবাবকে পরাজিত করার মাধ্যমে। ঠিক আছে, প্রথম গভর্নর ছিল, বাংলায় প্রথম গভর্নর ছিল লর্ড ক্লাইভ। ঠিক আছে, তারপর ইস্ট ইন্ডিয়া আচ্ছা, তারপরে পড়বা উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, এটা পড়বা। লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। হ্যাঁ ঠিক আছে, তারপরে আসো কোম্পানিকে আচ্ছা টাকা দিল্লি চুক্তি অনুসারে। তারপরে যেটা পড়বা, এখানে অনেক তথ্য দেওয়া আছে বাট সব তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এই যে এই লাইনটা পড়বা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয় কত 1858 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, বলছিলাম না 1857 সালে সিপাহী বিদ্রোহ। আর এই সিপাহী বিদ্রোহের পরেই, সিপাহী বিদ্রোহের পরের বছরই কিন্তু হচ্ছে রানীর শাসন শুরু হয়। তো কোম্পানি শাসন শুরু হয় শেষ বিলুপ্ত হয় কবে 1858 সালে, এটা হচ্ছে 1800 রানী শাসন শুরু হয় তারপর থেকে। এই যে ভারতে কোম্পানির শাসন শেষে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণায়। ঠিক আছে, ওকে। তারপরে কিন্তু এই যে ক্লাইভ, লর্ড ক্লাইভ, সে কিন্তু মৃত্যু নিজেই হচ্ছে নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করে। ঠিক আছে ভাইয়া, বিসিএস কোশ্চেন থেকে কি কোশ্চেন রিটার্ন আসে ভার্সিটিতে? অবশ্যই বিসিএস কোশ্চেন থেকে অনেক কোশ্চেন থাকে, বিসিএস কোশ্চেন থেকে অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে, আচ্ছা এই দ্বৈত শাসনটা আমাদেরকে পড়তে হবে। দেখো দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনের ব্যবস্থাটা কি? দ্বৈত শাসনের ব্যবস্থাটা হচ্ছে এই মনে করো এই একটা শাসনকে দুই ভাগে ভাগ করে দেওয়া। মনে করো এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা। তো রাজ্য, আচ্ছা রাজ্য না অ্যাকচুয়ালি বিচার, রাজ্যের যে বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা হচ্ছে রাজার হাতে। বিচার ক্ষমতা কার হাতে? রাজার হাতে। আর রাজস্ব, রাজস্ব ক্ষমতা কার হাতে? রাজস্ব ক্ষমতা হচ্ছে ইংরেজদের হাতে। মানে কর শুল্ক এগুলা উঠানোর যে ক্ষমতা, এটা হচ্ছে ইংরেজদের কাছে। এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। বিচার ব্যবস্থা ছিল শুধু রাজার হাতে, আর রাজস্ব কর এগুলা উঠানোর দায়িত্ব ছিল ইংরেজদের হাতে। এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। যখন সিরাজউদ্দৌলার পতন হয় তখন লর্ড ক্লাইভ মির্জাফরকে ক্ষমতায় বসিয়ে এই দ্বৈত শাসন ব্যবস্থাটা কায়েম করে। ঠিক আছে, তো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে 1765 সালে, যেটা হচ্ছে তোমার 1764 সালে বক্সারের পর, বক্সার যুদ্ধের পরে। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থা মারাত্মক পরিণতি ছিল 76-এর মনন্তর, যেটা তোমরা জানো কত সালে হয়। ইংরেজি 1770 আর বাংলা হচ্ছে 1176। এই যে এখানে দেওয়া আছে ইংরেজি 1770 আর বাংলা 1176। এইখানে এই কয়টা তথ্য খুব ভালো করে পড়বা। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থায় যে কয়টা তথ্য দেওয়া আছে সবগুলো খুব ভালো করে পড়বা। ওকে, এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে দ্বৈত শাসন ব্যবস্থা এবং হচ্ছে এই যে তোমার 76-এর মনন্তর থেকে, সেগুলো একটু ভালো করে পড়বা। তারপরে আসো আমরা আর কি পাচ্ছি, ওয়ারেন হেস্টিংস। এখানে সবকিছু আমরা পড়বো না, ওয়ারেন হেস্টিংস সম্পর্কে শুধু কয়েকটা তথ্য জানবো। যেমন হচ্ছে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তার, এটা একটু পড়বা যে ইংরেজদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ সবচেয়ে বেশি বিস্তার করছে তিনি। এবং হচ্ছে দেখো দ্বৈত শাসন ব্যবস্থা তিনি এসে বিলুপ্ত করে দিছিল। দ্বৈত শাসন চালু করছে কে? লর্ড ক্লাইভ। আর দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করছে কে? ওয়ারেন হেস্টিংস। তারপরে তিনি হচ্ছে মুর্শিদাবাদ, ওকে। তারপরে হচ্ছে দ্বিতীয় ভারত শাসন সংস্কার আইন, ওকে। আচ্ছা এগুলাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আচ্ছা, তারপরে দেখো সংস্কার কার্যক্রম, দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ সাধন, পাঠশালা। এই যে এইখানে দেখবা যে উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করছিল ওয়ারেন হেস্টিংস। উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করছিল ওয়ারেন হেস্টিংস। তারপর দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করছে। ঠিক আছে, এবং আরেকটা আছে সাম্রাজ্যবাদী সত্য বিলোপ নীতি। এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো লর্ড কর্নওয়ালিস, তিনি চিরস্থায়ী বন্দোবস্তর আগে এই নীতি গ্রহণ করছিল। চিরস্থায়ী বন্দোবস্ত নীতি তিনি গ্রহণ করছিল, অনেক বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত নীতি। দেখো চিরস্থায়ী বন্দোবস্তর আগে কর্নওয়ালিস রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি গ্রহণ করেন 10 সালা। আর আইন বলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানের ব্যর্থ হয় বহু পুরাতন জমিদার তাদের জমিদারি হারায়, এটা হচ্ছে সূর্যাস্ত আইন। এটাও পরীক্ষায় আসে যে সূর্যাস্ত আইন কে করছিল।
মনে করো তখন যেই জমিগুলা ছিল, জমিগুলা একটা এলাকার যে জমিগুলা সবগুলো জমিদারদের হাতে চলে যায়। ইংরেজরা সকল জমিগুলা জমিদারদের হাতে তুলে দেয়। তারপর সেই জমিগুলা হচ্ছে জমিদাররা কি করে কৃষকদের কাছে লিজ দেয়। তারপরে একটা নির্দিষ্ট ডেট দেয় যে এই ডেটের মধ্যে তাদেরকে রাজস্ব দিতে হবে। যদি তারা রাজস্ব বা কর না দিতে পারে সেক্ষেত্রে সূর্য ডুবার আগেই হচ্ছে নিলাম হয় এবং নিলামে সেগুলা অন্য কাউকে হচ্ছে সেই জমিগুলা দেওয়া হইতো। তো এটাই হচ্ছে সূর্যাস্ত আইন, ঠিক আছে। তো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত জমির মালিক হয়ে যায় জমিদারগণ, যেটা বললাম। তো এটা পড়বা চিরস্থায়ী বন্দোবস্ত কে করছে? লর্ড কর্নওয়ালিস। এবং সূর্যাস্ত আইন এটাও কিন্তু লর্ড কর্নওয়ালিস করছিল, ঠিক আছে। তারপরে আসো, এখানে বাকিগুলো অত গুরুত্বপূর্ণ না। তারপরে দেখো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কি করছে আমরা একটু দেখি। ওকে, সবগুলা গুরুত্বপূর্ণ না। লর্ড ওয়েলেসলি, টিপু সুলতান, আচ্ছা আচ্ছা, এখানে তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ আমি দেখতেছি না। এখানে একটু দেখবা। আচ্ছা, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ নাই। লর্ড ব্যান্টিংটা আমরা একটু দেখবো। লর্ড ব্যান্টিং কি করছে দেখো। সবগুলো যদি আমি পড়াইতে যাই লাইন বাই লাইন তাহলে মনে করো এটা পড়াইতে আমার 3 ঘন্টা চলে যাবে। তো এই জন্য আমি হচ্ছে শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখাচ্ছি, যেহেতু তোমাদের হাতে সময় খুব কম। আগেই তথ্যগুলো শেষ করবা, তারপরে বাকিগুলো পড়বা, ঠিক আছে। আগে খন্দকার জিকে বইটা কিনতে হবে। যদি যেহেতু আমি দাগাই দিচ্ছি, সো এই বইটা না পড়লে তো মানে না কিনলে তো তুমি এগুলো দাগাইতে পারবা না, পড়তেও পারবা না। সো বইটা কিনে ফেলে বেটার হবে, ঠিক আছে। ওকে, তারপরে আসো নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ব্যান্টিং। আচ্ছা, ব্যান্টিং, ওকে। আচ্ছা, এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাচ্ছিলাম। এই যে লর্ড উইলিয়াম বেন্টিং সবচেয়ে বেশি যেটা আছে সতীদাহ প্রথা রহিত করছেন, ঠিক আছে। সতীদাহ প্রথা যেটা তোমরা জানো যে সনাতন সনাতন যেই ইয়েটা আছে পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে যখন বিশেষ করে সনাতনী যারা আছে, সনাতনী ধর্মাবলম্বী, তাদের স্বামী যখন মারা যায় তখন হচ্ছে আহ সতী কিনা এরকম প্রুফ করার জন্য হচ্ছে সতী দেওয়া হইতো। তো এই জিনিসটা খুবই মানে বুঝতে পারতেছো কতটা ক্রিটিক্যাল একটা বিষয়। তো এইটাকে পরবর্তীতে হচ্ছে রাজা রামমোহন রায় এটা নিয়ে কথা বলেন, কিন্তু তিনি কিন্তু এটা আইন করেন না। আইনটা কে করছে? আইন করছে উইলিয়াম বেন্টিং। সো যদি আসে যে সতীদাহ প্রথা রদ করেন কে, তাহলে সেটা কিন্তু উইলিয়াম বেন্টিং হবে। বাট যদি বলা হয় সতীদাহ প্রথা এটা রদ করতে সহযোগিতা করছেন কে, সহযোগিতা কথাটা থাকে, তখন হবে রাজা রামমোহন রায়, ঠিক আছে। এটা অনেকে না বুঝে এটা অ্যান্সার দেয় রাজা রামমোহন রায়, বাট এটা কিন্তু আসলে রহিত করেন কে? লর্ড বেন্টিং। কারণ যেহেতু তিনি একজন আইন প্রয়োগকারী ব্যক্তি ছিলেন, তিনি একজন আইন প্রণয়নের সাথে জড়িত ছিলেন। আর রাজা রামমোহন রায় শুধু একটা এলাকার রাজা ছিল, ঠিক আছে। সেজন্য এটা তিনি করেন নাই, তিনি যা সহযোগিতা করছে, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের পড়া আমি কত কমায় দিচ্ছি। ওকে, এই যে এই জায়গাটা একটু পড়তে পারো। ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা তিনি চালু করছিল। আগে কিন্তু প্রচুর ফার্সি ভাষা প্রচলিত ছিল বাংলায়, পরবর্তীতে এই ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছিল উইলিয়াম বেন্টিং। এটা একটু পড়বা, ঠিক আছে, এটা একটু পড়বা। এই দুইটা পড়বা এখান থেকে, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা। ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু এবং হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ করেন। তারপরে আসো লর্ড অকল্যান্ড, এগুলো এটা একটু কম গুরুত্বপূর্ণ। লর্ড অকল্যান্ড, এই লর্ড ডালহৌসি পড়তে হবে। লর্ড ডালহৌসির কি করছিল সেটা আমরা এই যে এখান থেকে দেখব। এই যে লর্ড ডালহৌসি হচ্ছে সত্য বিলোপ নীতির প্রবর্তক ছিলেন। পরীক্ষায় আসে সত্য বিলোপ নীতি কে, এটা গুচ্ছতেও আসছিল সত্য বিলোপ নীতি। তারপর হচ্ছে রেল লাইনের প্রচলন করছিল, আর বিধবা বিবাহ আইন প্রণয়ন করছিল। অনেকে বলে বিধবা বিবাহ আইন করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাট না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জায়গায় জাস্ট সাহায্য করছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছিল? সহযোগিতা করছিল। বাট আইন করছে কে? আইন করছে হচ্ছে লর্ড ডালহৌসি। এগুলো একটু মনে রাখবা যে সত্য বিলোপ নীতি, রেল লাইনের প্রচলন করেন 1853 সালে। এই বছর যেহেতু যমুনা রেল সেতু, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, তো এটা একটু জেনে রাখবা যে রেল লাইনের প্রচলন করছিল উপমহাদেশে। এই যে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন। এই তিনটাই এখানে গুরুত্বপূর্ণ। সংস্কার কার্যক্রম এই তিনটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, রহিত মানে কি? রহিত মানে হচ্ছে ভাইয়া এটা বন্ধ করে দেওয়া, ঠিক আছে, বা বাদ দিয়ে দেওয়া। তারপরে আসো লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে ভারতে কাগজে মুদ্রা চালু করছিল, ঠিক আছে। ভারতে এখান থেকে আমরা নিচ থেকে দেখি। এই যে লর্ড ক্যানিং শুধু পড়বা সিপাহী বিপ্লবকালীন, খুবই গুরুত্বপূর্ণ। সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিল। এখন তোমরা অনেকে পড়তে পারো যে দেখবা কোথাও কোথাও লেখা গভর্নর,
আবার কোথাও কোথাও দেখবা গভর্নর জেনারেল আছে, গভর্নর জেনারেল বলা হয়, ঠিক আছে। তারপরে আবার কোথাও কোথাও দেখবা ভাইসরয়, ভাইস রয় বা রাজ প্রতিনিধি, রাজ প্রতিনিধি, এগুলো আসলে কাকে কোনটা বলা হয়, এরকম প্রশ্ন তোমাদের মনে কখনো আসে নাই? মনে রাখবা যখন কোম্পানি শাসন ছিল, যখন কোম্পানির শাসন ছিল তখন প্রথম তাদেরকে বলা হয়তো গভর্নর, পরবর্তীতে সেই পোস্টটাকেই গভর্নর জেনারেলে উত্তীর্ণ করা হয়েছে। আর যখন হচ্ছে কোম্পানি শাসন শেষ হয়ে যায়, রানীর শাসন শুরু হয়, মানে একদম ডিরেক্ট ইংল্যান্ড থেকে সেটা ইয়ে হইতো, শাসনটা তোমার হচ্ছে বাংলাদেশে আসতো, তখন এটা হয়ে গেছিল ভাইসরয়। এই পদটা ভাইসরয় মানে হচ্ছে রাজ প্রতিনিধি, ঠিক আছে, রাজ প্রতিনিধি, তখন হয়ে যায় ভাইসরয়। তাহলে এই তিনটার পার্থক্য বুঝতে পারছো? যখন কোম্পানি শাসন ছিল তখন গভর্নর এবং হচ্ছে গভর্নর জেনারেল। আর লর্ড কাদেরকে বলা হয়? লর্ড হচ্ছে ইংরেজ, ইংরেজ যেই হচ্ছে ইয়েটা আছে, তোমরা জানো যে ইংরেজ সমাজ, সেখানে যারা একটু কি বলা হয়, সেই সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা একটু শিক্ষিত তাদেরকে লর্ড বলা হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমার গভর্নর, গভর্নর জেনারেল হচ্ছে যারা কোম্পানি শাসনে বাংলায় আসছিল বা উপমহাদেশে ছিল। আর রানীর শাসন যখন ছিল তখন হয়ে গেছে সেটা ভাইসরয় বা রাজ প্রতিনিধি, ঠিক আছে। ওকে, তারপরে এখানে কি পড়বা তাহলে? সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল বা ভাইসরয়। তিনি কিন্তু এখন আবার বলতে পারো ভাইয়া গভর্নর জেনারেল ভাইসরয় কিভাবে? প্রথমে ছিল গভর্নর, পরে গভর্নর নামটা যখন হচ্ছে তোমার, একটু পরে আমি এটা বিস্তারিত দেখাবো, গভর্নর নামটা যখন হচ্ছে তোমার বাদ দেওয়া হইলো, তখন যে লাস্ট গভর্নর ছিল তিনি আবার প্রথম গভর্নর জেনারেল। আবার গভর্নর জেনারেল যখন বাদ হইলো, যে লাস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, তিনি পরবর্তীতে আবার ভাইসরয় হয়েছিল, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কলকাতা বিশ্ব, আচ্ছা, আধুনিক পুলিশ আইন চালু করে, লাগবে না। এই কাগজি মুদ্রার প্রচলন আর হচ্ছে সিপাহী বিপ্লবকালীন গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিল, এই দুইটা জিনিস এখানে মনে রাখবা, ঠিক আছে। আপনার নাম কি ভাইয়া? খন্দকার ভাই তো আপনি না। আচ্ছা, আমার নাম হচ্ছে সাইফুর রহমান জুবায়ের। আমি এখানে ক্লাস নেই, আমি খন্দকার ভাই না, ঠিক আছে, খন্দকার ভাই না আমি। ওকে, তারপরে আসো ইংরেজ শাসনের সংস্কার কার্যক্রম, লর্ড মেয়ো। লর্ড মেয়ো সম্পর্কে পড়তে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে। দেখো, সর্বপ্রথম ভারতবর্ষের সর্বপ্রথম আদমশুমারি চালু করছে লর্ড মেয়ো, এটা একটু পড়তে হবে। ভারতবর্ষের সর্বপ্রথম আদমশুমারি চালু করছে কে? লর্ড মেয়ো। এই যে এখন আমরা যেটা জনশুমারি বলি, 10 বছর পর পর যেটা হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জনশুমারি। আর আগে এটা এই আদমশুমারিটা কে চালু করছিল? লর্ড মেয়ো। আর এই যে লর্ড রিপন পরীক্ষায় আসে, দেখবা পরীক্ষায় অনেকবার আসছে, যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে হান্টার কমিশন। আর এই হান্টার কমিশনটা কে করছে? লর্ড রিপন। এটা এই যে বেশি আসে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে কাজ করব, এই জন্য এটা শিক্ষা সংস্কার অনেক বেশি পরীক্ষায় আসে। শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন 1882 সালে, ঠিক আছে। এবং মনে রাখবা যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কিন্তু হান্টার কমিশন। প্রথম শিক্ষা কমিশন কোনটা? হান্টার কমিশন। এটা ভালো করে মনে রাখবা। আর এটা কে করছে? লর্ড রিপন করছে। এই জন্য এটা ভালো করে আমাদের পড়া লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে আসো লর্ড কার্জন। এটা আরো গুরুত্বপূর্ণ। লর্ড কার্জনের সময়কালকে বলা হয় উপমহাদেশে বাংলা, মানে উপমহাদেশে বা বাংলায় স্বর্ণযুগ বলা হয় তার সময়টাকে, ঠিক আছে। তিনি কি করছিলেন? বঙ্গভঙ্গ করছিলেন 1905 সালে। বঙ্গভঙ্গ কে করছিলেন? বঙ্গভঙ্গ করছিলেন লর্ড কার্জন 1905 সালে। কেন করছিল? কারণ আগে তো বাংলা একসাথে ছিল, এই পশ্চিম বাংলা, এই হচ্ছে পূর্ব বাংলা। পশ্চিমবঙ্গ আলাদা একটা, পশ্চিমবঙ্গ এবং হচ্ছে পূর্ব বাংলা ও আসাম, পূর্ববঙ্গ ও আসাম, এই দুই ভাগে ভাগ করছিল। কেন ভাগ করছিল? প্রশাসন তোমার হচ্ছে এটাকে বিচার করার সুবিধার্থে, বা এটাকে মনে করো যে শাসন করার সুবিধার্থে বাংলাকে দুই ভাগে ভাগ করছিল। যদিও এটা বর্তমানে আমাদের বাংলাদেশ এবং আসামের জন্য ভালো হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা ভালো হয় নাই, কারণ মেইন রাজধানী ছিল কলকাতা। যখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, আগে পুরো বাংলার রাজধানী একটাই ছিল, কলকাতা। যখন দুই ভাগে ভাগ হয়ে গেছে বাংলা, তখন পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা, আর এই পূর্ববঙ্গ আসামের রাজধানী হয় ঢাকা। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো ছিল, তাই না? তো এই জন্য কিন্তু তৎকালীন সময় যারা হিন্দু সমাজ, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর বা আরো যারা আছে, তারা কিন্তু এটা বিরোধিতা করেন, ঠিক আছে। ওকে, তারপরে আসো লর্ড মিন্টু মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের, এই যে লর্ড মিন্টু, তিনি মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দিছিল, এই জন্য এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। মরলি মিন্টু আইন, যেটা 1909 সালে হয়, এটা পরীক্ষায় আসে। মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার তিনি দিছিল 1909 সালে। 1906 সালে মুসলিম লীগ গঠন হয়। আর 1906 সালে যেহেতু মুসলিম লীগ গঠন হয়েছে, এই জন্য পরবর্তীতে 1909 সালে মুসলমানদের জন্য আলাদা পৃথক নির্বাচনের ব্যবস্থা করছে, মুসলিম আসন, ঠিক আছে। ওকে, কার্জন হল কত সালে প্রতিষ্ঠা হয় ভাইয়া? কার্জন হল 1904 সালে প্রতিষ্ঠা হয়, 1904 সালে প্রতিষ্ঠা হয়।
আমাদের মাঝে অধিকাংশ জনের বই নেই, তাই একটু সময় নিয়ে ব্যাখ্যা করে বুঝালে ভালো হতো। আসলে সময় নিয়ে ব্যাখ্যা করে বুঝাইতে হলে আমার প্রায় 30 পেজ 35 পেজ পড়াইতে হবে। জাস্ট কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায় এটা। অনেক টাইম লাগে, ঠিক আছে? তো জাস্ট বইটা তোমাদের থাকলে ভালো হইতো আসলে। তারপর আমি চেষ্টা করতেছি আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যেমন এখানে যেটা বুঝাইলাম যে মুসলমানদের জন্য কি করছে, কে কি করছে, এটা তো আমি বুঝাই যাচ্ছি, তাই না? তোমাদের কাছে অন্য কোনো বই থাকলে তুমি এটার সাথে রিলেট করে পড়তে পারবা। আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলা সব বইতেই মোটামুটি আছে। তারপরে এই খন্দকার জিকে বইটা থাকলে আরো ভালো হইতো। তারপরে যদি মনে হয় যে না ভাই আমি আর বই না কিনতে পারবো না, সেক্ষেত্রে তুমি এটার সাথে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তারপর তুমি অন্য বই যখন পড়বা তখন নিজেই মনে করে দাগায় ফেলতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তারপরে আসো লর্ড হার্ডিঞ্জ। এই লর্ড হার্ডিঞ্জ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেন জানো? কারণ আমরা জানি বঙ্গভঙ্গ করেন কে? বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন। মাত্রই বললাম বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন। আবার পরীক্ষায় আসে বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদ করেন কে? দেখো 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছে, তাই না? 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়েছে। আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। রদ মানে কি? রদ মানে হচ্ছে ভাইয়া বাতিল করা। যখন 1905 সালে বঙ্গভঙ্গ করা হয় তখন তো কলকাতা যারা হিন্দু সমাজ বা পশ্চিমবঙ্গের তারা যেটা মাইনে নেয় নাই, তারা কি করছে? স্বদেশী আন্দোলন শুরু করে দিছে। স্বদেশী আন্দোলন বলতে কি? বিলিতি পণ্য বয়কট করা। এখন যে ইংরেজরা আসছে আমাদের উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের পণ্যই যদি তারা না কিনে, তারা তো বিশাল লস হয়ে যাবে। তাদের মেইন উদ্দেশ্য তো ব্যবসা করা, তাই না? এই জন্য এই 1905 থেকে 1911 সাল পর্যন্ত তারা আন্দোলন করে, ঠিক আছে? পরবর্তীতে 1911 সালে যখন দিল্লিতে তোমার হচ্ছে কি বলে, ইংল্যান্ডের নতুন রাজা বা যুক্তরাজ্যের নতুন রাজা, রাজা পঞ্চম জর্জ, পঞ্চম জর্জ কি করছে? তিনি হচ্ছে তার দিল্লিতে অভিষেক হয়। যেহেতু নতুন হয়েছে, দিল্লিতে অভিষেক অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে তিনি হচ্ছে ঘোষণা করেন তোমার হচ্ছে বঙ্গভঙ্গ রদ হবে। তার মানে ঘোষণা কে করছে? দুইটা জিনিস কিন্তু আলাদা। ঘোষণা করছে রাজা পঞ্চম জর্জ। বিষয়টা খুব ভালো করে একটু বুঝে নাও। ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। কিন্তু রদ করেন কে? যদি প্রশ্নটা আসে রদ করেন কে, তাইলে কিন্তু হবে লর্ড হার্ডিঞ্জ। কারণ রাজা হিসেবে তিনি ঘোষণা করতে পারেন, কিন্তু যেটা কাগজে কলমে এটার যে অফিসিয়াল যে জিনিসটা, সেটার প্রধান কে? সেটার প্রধান কিন্তু হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তিনি এই এই আমাদের হচ্ছে তখনকার এই সময়ে দায়িত্বে ছিলেন। এই জন্য যদি বলা হয় বঙ্গভঙ্গ রদ করেন কে, তাহলে কিন্তু লর্ড হার্ডিঞ্জ হবে। আর যদি বলে ঘোষণা করেন কে, তাহলে হবে রাজা পঞ্চম জর্জ। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এই যে কলকাতা হতে দিল্লিতে রাজধানী, তিনি যখন দিল্লিতে ছিল আগে কিন্তু রাজধানী ছিল কলকাতায়, তোমরা জানো কিনা? দেখো এই যে 1912 সালের আগে কিন্তু কলকাতায় রাজধানী ছিল। যখন থেকে ওই যে জব চার্নক কলকাতা নগরী কিনে, তখন থেকে কিন্তু হচ্ছে কলকাতা নগরী প্রতিষ্ঠা করার পর থেকেই এই রাজধানী ছিল কলকাতা। তারপর থেকে একটা বড় সময় পর্যন্ত কলকাতায় রাজধানী ছিল। পরবর্তীতে যখন দিল্লিতে পরবর্তীতে হচ্ছে কি হয়েছে? রাজধানী স্থানান্তর করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো লর্ড চ্যামসফোর্ড অতটা গুরুত্বপূর্ণ না, লর্ড মাউন্টব্যাটেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লর্ড মাউন্টব্যাটেন তিনি কি করছে দেখো? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়, এটা পড়বা। মানে 1947 সালে যখন হচ্ছে এই যে ভারত পাকিস্তান ভাগ হবে, তখন তিনি এটা মাইনে নিয়েছিলেন, মাইনে নিয়ে একদম শেষ ভাইসরয় ছিলেন, মানে রাজ প্রতিনিধি ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইনে যে ভারত স্বাধীনতা আইন তিনি পাশ করছিলেন, তার সময় ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়। এই জন্য এটা অনেক বেশি পরীক্ষায় আসে, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, ঠিক আছে? ভাইয়া আপনি কি পেড বেচে ক্লাস নেন? না ভাইয়া আমি পেড বেচে ক্লাস নেই না। ওকে, আমি হচ্ছে পেড বেচে ক্লাস নেই না, ঠিক আছে? সো আসো, তার সময় ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়। এবার আসো, এবার আমি এই যে তোমাদেরকে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ সেটা একটু পড়াই। দেখো, আমরা হচ্ছে উপমহাদেশের গুলো বেশি জানা দরকার নাই, আমাদের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাংলায় কি কি হয়েছে। তাহলে দেখো বাংলার প্রথম গভর্নর কে? বাংলার প্রথম গভর্নর হচ্ছে, এটা কিসের? এক নজরে লর্ড ডেভিড জিমসন কারমাইকেল, বাংলার প্রথম গভর্নর। ওকে, হ্যাঁ বাংলার প্রথম গভর্নর। তারপরে দেখো পূর্ববঙ্গ আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার। আচ্ছা এটা হচ্ছে বঙ্গভঙ্গের সময়, এটা হচ্ছে বঙ্গভঙ্গের সময়, সো এটা লাগবে না। তারপরে এখানে দেখো লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করছে। তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমি পড়াই আসছি। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে করছে এটাও পড়াইছি। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়, এগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে এগুলা অবশ্যই এমসিকিউ গুলা ভালো করে শেষ করে ফেলবা, কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা এই এমসিকিউ থেকে অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? তারপরে দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, এখান থেকে আমাদের কিছু পড়া লাগবে, খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখো
ফকির সন্ন্যাসী আন্দোলনটা হচ্ছে তোমার, আমি আগে তোমাদেরকে প্রেক্ষাপটটা বুঝাই গল্পের মাধ্যমে, তাহলে তোমার আর মুখস্থ করা লাগবে না, তুমি ইজিলি মনে রাখতে পারবা। ঠিক আছে, দেখো ফকির কাদেরকে বলা হয়? ফকির বলা হয়, আমরা এখন যারা ভিক্ষা নেয় তাদেরকে ফকির বলি, বাট অ্যাকচুয়ালি ফকির হচ্ছে এক সময় তাদেরকে বলা হইতো, ওই যে তোমরা হচ্ছে মুভিতে দেখতে না, মুভিতে দেখতে হচ্ছে বাংলার সেই প্রাচীন মুভিগুলা যেগুলাতে ওই যে বড় এক ধরনের আলখেল্লা মানে পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি থাকে, তারা যে হচ্ছে ওই যে হক মাওলা ইল্লাল্লাহ বলে চলে আসে, তাই না, তারপরে আবার উদাও হয়ে যায়, তো তাদেরকে ফকির বলা হইতো। অ্যাকচুয়ালি যারা জীবন যৌবন সংসার ত্যাগ করে কি করছে, যারা শুধু ধর্মের জন্য কাজ করতো এবং হচ্ছে তারা কি করতো, মানে সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য বের হয়ে যেত, তো এইটাই হচ্ছে তোমার ফকির। আর সন্ন্যাসিকেরা সেম কাইন্ড অফ যারা হিন্দু সমাজের, তাহলে মুসলমান সমাজের যারা হচ্ছে ধর্মের এক ধরনের ধর্মীয় লোক, তারা ছিল ফকির, আর সন্ন্যাসী ছিল কারা, হিন্দু ধর্মের লোকেরা। ঠিক আছে, তাহলে দেখো তাদেরই এক সময় ইংরেজরা একটা নিয়ম করলো যে তারা আর ভিক্ষাবৃত্তি নিতে পারবে না। এখন তারা তো বনে জঙ্গলে মাঠে থাকে, তারা হচ্ছে মাঝে মাঝে জনসমাগমে আসে এবং বিভিন্ন বাড়ি বাড়ি থেকে খাবার সংগ্রহ করত। তো এই যে জিনিসটা করতো, এটা হচ্ছে ইংরেজরা এক সময় আইন করার চেষ্টা করে যে এটা বন্ধ করে, এই ভিক্ষাবৃত্তি এটা বন্ধ করে দিবে। তারই বিরুদ্ধে তারা হচ্ছে এই আন্দোলনটা করে, ফকির সন্ন্যাসী আন্দোলন। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে বিদ্রোহ হয়েছিল তা ইতিহাসে ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত। এই জন্যই বলে কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কোনটি, এই প্রশ্নটা অনেক বেশি কমন। কোম্পানির বিরুদ্ধে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম প্রথম যে বিদ্রোহটা হয়, শুধু বিদ্রোহ, যিনি জাস্ট পয়েন্টটা নোট করো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয় কোনটা, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আরেকটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতা বিদ্রোহ হয় কোনটা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, এই দুইটা জায়গায় হচ্ছে সবাই ভুলটা করে, প্রথম বিদ্রোহ আর প্রথম স্বাধীনতা আন্দোলন। ঠিক আছে, যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ, তাহলে হবে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। আর যদি বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন, যেটা হচ্ছে তোমার যে স্বাধীন, ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা চাই, সেটা হচ্ছে কি, সেটা হবে তোমার সিপাহী বিদ্রোহ। তাহলে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে কত সালে করা হয়েছে, 1760 সালে। ফকির যারা মুসলিম এবং সন্ন্যাসী যারা হচ্ছে হিন্দু, দ্যাট মিনস এটা হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন। তো তারপরে দেখো ফকিরগণ ইংরেজদের উপর হামলা করে, আর কিছু এখানে আমাদের জানা লাগবে না। তারপরে আসো, তারপরে যে আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে এই যে চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ কেন হয়, এক সময় তোমরা জানো যে চাকমারা হচ্ছে জুম চাষ করে, পার্বত্য চট্টগ্রাম যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এইসব জায়গায় চাকমারা হচ্ছে জুম চাষ করত। তো এক সময় তোমার হচ্ছে ইংরেজরা নিয়ম করে যে এখন থেকে জুম নিবে না, তারা হচ্ছে কি বলে রাজস্ব হিসেবে তারা হচ্ছে এখন থেকে টাকা নিবে। তো এইটা তারা হচ্ছে কাদের উপর চাপায়, রাজাদের উপর চাপায়। রাজারা আবার তোমার হচ্ছে এটা কাদের উপর চাপায়, চাকমাদের উপর চাপায়। তো এই জন্য চাকমারা এটার বিরুদ্ধে আন্দোলন করে। পাশাপাশি যে চাকমা রাজা জুয়ান বক্স, হ্যাঁ, তিনিও কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন করে। দেখো কত সালে এখানে পরীক্ষা এটা আসে, 1760 সালে যদিও শুরু হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ 1760 সালে চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে, বাট আন্দোলনটা অ্যাকচুয়ালি কিন্তু 1770-76 দিকে হয়। ঠিক আছে, এই যে রানু খান এবং হচ্ছে জুয়ান বক্স, এই যে জুয়ান বক্স হচ্ছে এটা এটা হচ্ছে শুরু করে। ঠিক আছে, তো এটা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ে নিবা। তারপরে আসো তিতুমির আন্দোলন। এই তিতুমির আন্দোলনটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। দেখো, কারণ হচ্ছে তিতুমির তার প্রকৃত নাম কি, মীর নিসার আলী। এটা অনেক বেশি পরীক্ষায় আসে যে তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। তো দেখো তিতুমির 1782 সালে পশ্চিমবঙ্গে তিনি কোথায় জন্মগ্রহণ করছে, এটা পরীক্ষায় আসবে না। তারপরে প্রথম বাঙালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিল শহীদ তিতুমির, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করছিল বা শহীদ হয়েছিল, অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিল, সেটা কিন্তু হচ্ছে তোমার শহীদ তিতুমির। ঠিক আছে, ওকে, আমি একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি কি বলছো। ক্লাস কি বার হয়, ক্লাস প্রতিদিন হয়, ক্লাস প্রতিদিন রাত 8টা বাজে হয়। ঠিক আছে, ওকে, হ্যাঁ দরবেশ, রাইট, দরবেশ। আচ্ছা, বিলাল খান বলছে কিন্তু প্রথম তো মীর নিসার আলী। হ্যাঁ, এই যে এটা প্রথম শহীদ হয়, আমি তো বিদ্রোহের কথা বলছি তখন, যে প্রথম বিদ্রোহ ফকির সন্ন্যাসীর, আমি তো শহীদ হয়েছে ওইটা বলি নাই। শহীদ তো এই যে তিতুমির, তাই না? ওকে ভাইয়া, আর ইউতে ল পাইতে র্যাঙ্ক কত লাগে? ভাইয়া আর ইউতে ল পাইতে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েকটা ইউনিটি পরীক্ষা হয়, মিনিমাম 3 থেকে 4টা ইউনিটি পরীক্ষা হয়। তুমি হচ্ছে যেহেতু আসন আছে অ্যাটলিস্ট, তুমি যদি মানবিকের হও সেক্ষেত্রে তোমাকে প্রথম 50-60 এর মধ্যে থাকতে হবে, কারণ যেহেতু 4টা ইউনিটে ভাগ করা। এরকম এটা নিয়ে বিস্তারিত আমরা হচ্ছে একটা ভিডিও দিব। ঠিক আছে, ওকে।
আর রাজশাহীতে পরীক্ষা দিলে এই খন্দকার জিকে বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? শুধু রাজশাহী না, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, তারপরে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং হচ্ছে যারা বিউবিতে পরীক্ষা দিতে চাও, সবার জন্যই কিন্তু এই তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তারপরে দেখো তাইলে প্রথম বাঙালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন কে? শহীদ তিতুমির। তার প্রকৃত নাম শহীদ মীর নিসার আলী। এবং যেটা আমাদের মনে রাখতে হবে যে বাঁশের কেল্লা ধ্বংস করছিল কে? তার ঘটনাটা বলি যে তিতুমির আসলে কি করছিল। তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিছিল, ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী, এবং তিনিও হজ করে আসেন। পরবর্তীতে তিনি একটা সময় নোটিস করলেন যে এই যে বাংলায় কৃষকদের উপর রাজারা, হিন্দু, তখনকার সময় রাজারা বেশিরভাগই হিন্দু ছিল, হিন্দু রাজারা অনেক অত্যাচার করত, প্রচুর খাটাইতো, তারপর প্রচুর হচ্ছে তোমার হচ্ছে অনেক বেশি রাজস্ব আদায় করত। তো এই জন্য তিনি হচ্ছে কৃষকদের নিয়ে একটা আন্দোলন করে, মানে কৃষকদের নিয়ে একসাথে হয়ে রাজাদের বিরুদ্ধে আন্দোলন করেন। তো রাজারা তখন তার সাথে যুদ্ধ করে পারে না। হ্যাঁ, রাজারা তখন কি করে, তখন তারা একটা ফন্দিয়াটে তারা হচ্ছে ইংরেজদেরকে বুঝায় যে এই তিতুমির আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে। তো ইংরেজরা তো তিতুমিরের সাথে কথা বলে নাই, তা ইংরেজরা কি করছে, এই তিতুমিরের বিরুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র সহ যুদ্ধে নামে, এই যে কর্নেল স্টুয়ার্ট। তো এই তিতুমিরে 40,000 লোক ছিল, মতান্তরে 80,000 লোক ছিল, তাদের সাথে তো শুধু বাস ছিল, তার তো ওই যে নারকেল বাড়িয়ায় যে বাসের কেল্লা, তার তো আর আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। তো এই কর্নেল স্টুয়ার্ট কি করছে, ইংরেজ সে আইসা আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ করে, তো প্রকান্তরে তাই হয়েছে, তারা আসলে শহীদ হয়, তিতুমিরকে ধরে নিয়ে যায়, এবং তার যে কয়জন আছে 40 জনের মতো সহচর, তাদেরকে হচ্ছে হত্যা করা হয়, ঠিক আছে? এখান থেকে আর কি কি পড়বা, 1782 সালে এই যে দেখতে পাচ্ছ যে এই যে তিতুমিরের বাসের কেল্লা তৈরি করেন 1831 সালে, এটা পড়বা। এবং হচ্ছে তিতুমির মৃত্যুবরণ করেন 1831 সালে কর্নেল স্টুয়ার্টের সাথে যুদ্ধকালে, ঠিক আছে? ওকে, তারপরে আসো ফরাইজি আন্দোলন। এই জিনিসটা তোমরা অনেক বেশি হয়তো পরীক্ষায় পড়ছো, তাই না? ফরাইজি আন্দোলন, ফরাইজি শব্দটা কোথা থেকে আসছে? ফরাইজি শব্দটা আসছে হচ্ছে ফরজ শব্দ থেকে, ঠিক আছে? ফরাইজি আন্দোলনটা আসছে হচ্ছে ফরজ থেকে। আমরা বলি না যে এই কাজটা করা ফরজ, বিয়ে করা ফরজ, তাই না? তো এই যে ফরজ শব্দ, ফরজ, এখন ফরজ শব্দটা তোমরা জানো এটা ইসলামের সাথে জড়িত একটা শব্দ, ফরজ, দুষ্ট বোর্ড, এই যে ফরজ। এই ফরজ মানে কি? ফরজ মানে হচ্ছে অত্যাবশ্যকীয় পালনীয়, অত্যাবশ্যকীয় পালনীয়, মানে যেই কাজটা করতেই হবে, এটা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো তোমরা জানো আমাদের ইসলামে কিছু কিছু জিনিস ফরজ কাজ আছে, 5 ওয়াক্ত নামাজ করা ফরজ আছে। তো এই জিনিসগুলা তখন ইংরেজদের আমলে এই জিনিসগুলা এত বেশি হ্যাম্পার হচ্ছিল, এগুলো আসলে ঠিকমতো পালন করতে পারতেছিল না, ধর্মকর্ম, ইসলাম ধর্ম ঠিকমতো পালন করা যাচ্ছিল না। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ তিনি হচ্ছে কি করেন, তিনি হচ্ছে তাদেরকে শুধু ফরজ জিনিসগুলা পালন করার জন্য তিনি হচ্ছে গাইড করেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফরাইজি আন্দোলন। এবং তার তিনি হচ্ছে তার নামে কিন্তু একটা জেলার নামকরণ আছে শরীয়তপুর, ঠিক আছে? তো একটু বিস্তারিত জিনিসগুলো আমরা দেখি। হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করছে লাগবে না, এই যে ফরাইজি আন্দোলন অর্থ ফরজ পালনের জন্য আন্দোলন। তারপরে দেখো এই যে তারপরে দেখো দারুল হারব, যুদ্ধরত দেশ, তিনি বলছিলেন দারুল হারব। তারপরে দেখো হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন শুরু করে, ওকে। তারপরে আসো এই যে এইটা খুব ভালো করে পড়বা যে হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় আন্দোলন, প্রথমে কিন্তু এটা ধর্মীয় আন্দোলন ছিল, মূলত ফরাইজি আন্দোলনটা ছিল একটা ধর্মীয় আন্দোলন, এটা বুঝতে হবে, ঠিক আছে? হাজী শরীয়তুল্লাহ ফরজ নির্দেশগুলো পালনের উপর অত্যধিক গুরুত্ব দেন বলে ফরজ পালনকারী অর্থে ফরাইজি সৃষ্টি হয়েছে, ঠিক আছে? পরবর্তীতে তিনি যখন মারা যান, এই যে দেখো হাজী শরীয়তুল্লাহ নামে যে জেলার নামকরণ করা হয়েছে শরীয়তপুর, কিন্তু ফরাইজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর, সরি, শরীয়তুল্লাহ নামে একটা জেলার নামকরণ করা হয়েছে, সেটা শরীয়তপুর, শরীয়তুল্লাহ থেকে শরীয়তপুর। আর যেইখানে মূলত ফরাইজি আন্দোলনটা চালু হয়েছিল সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর। তাহলে দুইটা জেলার নাম কিন্তু আলাদা, বুঝতে হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া ওরফে মোহসেন, কি নাম? দুদু মিয়া ওরফে মোহসেন, তিনি কিন্তু তার মৃত্যুর পরে, হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে এই ফরাইজি আন্দোলনটাকে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেন, ঠিক আছে? এবং এই যে আল্লাহর জমি হচ্ছে শুধুমাত্র আল্লাহর, এখান থেকে খাজনা নেওয়া আল্লাহর আইনের পরিপন্থী, এই কথাটা কিন্তু দুদু মিয়া বলছিল, ঠিক আছে? এগুলা পরীক্ষায় আসে, ওকে। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, বিহারে সাঁওতালরা বসবাস করে,
এই যে দেখতে পাচ্ছ সিধু ও কানু এই জায়গায় আসে, তাদের নেতৃত্ব দেয় সিধু ও কানু। সাঁওতালরা স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠায় প্রতিবাদী হয়ে ওঠে। ব্রিটিশ সরকার জমিদার মহাজন শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে? ব্রিটিশ সরকার, জমিদার ও মহাজনদের। আর সাঁওতাল বিদ্রোহ দিবস 30 জুন, এটা যদিও আসে না, তারপরেও এটা নামমাত্র পড়বা, এখান থেকে প্রশ্ন খুব কম আসে। ঠিক আছে, নেতৃত্ব দেয় সিধু কানু, এটা পড়বা। এবার আসে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহটা 4 বছর যাবত চলে, 1859 থেকে 1862। ঠিক আছে, বাট মেইন একদম অফিসিয়াল সবচেয়ে হাই টাইম ছিল 1860 সালে। যদি একটা অপশন থাকে বা একটা সংখ্যা বলা হয় তাহলে এটা কিন্তু 1860 সালে, আর শেষ হয় 1862 সালে। বাট আনুষ্ঠানিকভাবে পুরোপুরি একদম হাইপে ছিল 1860 সাল। ঠিক আছে ভাইয়া, লেট করে ফেললাম, কোনো প্যারা নাই ভাই। বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ না, বাট যখন হচ্ছে তুমি তোমার নিজের নফসকে প্রবৃত্ত করতে, মানে হচ্ছে নফসকে কন্ট্রোল করতে না পারবা, যখন তোমার দ্বারা অন্য কোনো মানে অনৈতিক কাজকর্ম হওয়ার সম্ভাবনা থাকে, তখন বিয়ে করা ফরজ হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু বিয়ে করা ফরজ হয়ে যায়। একটু হাদিসগুলো খাইটা দেখো। বাট আমরা বাঙালিরা বলি বিয়ে করা ফরজ, চার বিয়ে করা ফরজ, চার বিয়ে করা কখনোই কিন্তু ফরজ না। ঠিক আছে, আবার অনেকে বলে যে চার চার কি বলে যে কি বলে শারীরিক সামর্থ্য এবং অর্থনৈতিক সামর্থ্য থাকলে চার বিয়ে করা লাগে, নাহলে গুনাহ হয়। আসলে এমন কিছু কিন্তু নাই, ইসলামে এমন কিছু নাই। ঠিক আছে, ওকে। তারপরে আসো, বাট মানে তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করতে পারো, বিয়ে করতে পারো, বাট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে দেখো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ যেটা হয়েছে তোমরা জানো যে এটা কোথায়? কুষ্টিয়ায়, কুষ্টিয়ার মহকুমায় ও যশোর জেলায় এটা মেন এই যে স্পটটা ছিল, মানে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে অনেক নীল চাষ করার জন্য। দেখো নীল কেন করা হইতো? এই যে ইন্ডিগো, ইন্ডিয়ার নাম কিন্তু আগে ভারত ছিল। ইন্ডিগো কেন হয়েছে ইন্ডিয়া নামে? ইন্ডিগো মানে হচ্ছে নীল চাষের সাথে সম্পর্কিত। তো তোমার হচ্ছে ওই সময়, ওই সময় ইংরেজরা সব সাদা শার্ট পরতো, সাদা শার্ট, সাদা সাদা প্যান্ট নরমালি পরতো। তো ওই সাদা শার্টকে আরো বেশি সাদা রাখার জন্য তারা নীল ইউজ করতো। আর তাদের দেশে তো নীল হইতো না, নীল হইতো কোথায়? আমাদের দেশে। তা আমাদের দেশে মানুষ নরমালি তোমার অন্যান্য জিনিস ধান টান এসব চাষ করতো, কিন্তু পরবর্তীতে ইংরেজরা তোমার হচ্ছে জোর করে, হ্যাঁ জোর করে নীল চাষ করাইতো। নীলে তো তেমন কোনো লাভ ছিল না, তারপরে ইংরেজরা জোর করে নীল চাষ করাইতো। তারই প্রতিবাদ স্বরূপ এই নীল বিদ্রোহটা হয়। ঠিক আছে, তো এখান থেকে কি কি পড়বা? এই যে নীল বিদ্রোহ, বাংলার নীল চাষীরা 1859 থেকে 1862 সালে ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে তাকে নীল বিদ্রোহ বলা হয়। আর কোথায় হয়েছে? মেনলি উত্তরবঙ্গে এবং কুষ্টিয়ার মহকুমায় যশোর জেলায় আন্দোলনের সূচনা হয়। তারপরে হচ্ছে তোমার ফরিদপুর, পাবনা, আচ্ছা এগুলো তো হয়েছেই। তারপরে দেখো এই যে একটা কমিশন হয়, নীল কমিশন, তারপরে 1862 সালে এটার অবসান হয়, এটা পড়বা। নীল বিদ্রোহের পক্ষে কয়েকজন, আচ্ছা ওকে। তারপরে আর কিছু গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। এইটা একটু পড়বা যে দীনবন্ধু মিত্র নীল চাষীদের উপর হচ্ছে অত্যাচারের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ, এটা একটু পড়বা। ঠিক আছে, নীল দর্পণটা কে করছে? দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র। চবি নিয়ে একটু বলেন ভাইয়া, চবি নিয়ে। চবি নিয়ে কি বলবো? চবি তো তোমরা জানো, এখনো মনে হয় ডেট দেয় নাই, বাট জানুয়ারিতে হয়ে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতেই পরীক্ষা হয়ে যাবে। ভাইয়া কোন বই থেকে পড়াচ্ছেন? খন্দকার জিকে। ওকে ওকে, তারপর আসো 1857 সালে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা আমাদের পড়তে হবে একটু ভালো করে। দেখো সিপাহী বিদ্রোহ আমি আগে বলছিলাম সিপাহী বিদ্রোহ সম্পর্কে। এই বিদ্রোহটা কেন হয়েছিল? ওই যে আগে তোমার হচ্ছে যারা সিপাহী ছিল তাদেরকে একটা রিভলভার বা বন্দুক দেওয়া হইতো। তো সেই বন্দুকটা তোমার হচ্ছে এইভাবে হচ্ছে, তোমরা দেখো না বাংলা সিনেমায় যে বোম, বোম দিয়ে বোমগুলো হচ্ছে কি করে মুখ দিয়ে খোলে তারপর ধুপ করে মারতো। তো এরকম হচ্ছে বন্দুকের মুখ দিয়ে খোলে তারপর হচ্ছে গুলি করা লাগে। তো এই যে বন্দুকের যে মুখের একটা কার্তুজ থাকে, বন্দুকের মুখের একদম মাথায় একটা জিনিস থাকে, চর্বি জাতীয় জিনিস যে তোমার থাকে, তো ওইটা হচ্ছে কার্তুজ। তো সেই কার্তুজটা এরকম একটা গুজব বের হয়েছিল যে গরুর চর্বি এবং শুকুরের চর্বি দিয়ে বানানো হয়েছিল। তো এখন মুসলমান যারা আছে তারা তো শুকুরের চর্বি এটা মুখ দিয়ে মানে খুলবে, কেমন না? আবার হিন্দু যারা আছে তারা গরুর চর্বি এটা মুখ দিয়ে করবে, এটা কেমন না? তো এই জন্য তারা এটার বিরুদ্ধে আন্দোলন করে এবং মঙ্গল পান্ডে এটাতে লিড দেয়। মঙ্গল পান্ডে শহীদ হয়, তারপরে এই জিনিসটা আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করে। ঠিক আছে, ভয়াবহ রূপ ধারণ করার পরবর্তীতে তারপর হচ্ছে তারা এটাতে হচ্ছে আবার তখনকার লাস্ট যেই মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি এটাতে
সমর্থন দেন। তো সমর্থন দেওয়ার কারণে তারপর হচ্ছে তারা সিপাহীরা পুরা দিল্লি দখল করে, দিল্লি দখল করে সেটার রাজা ঘোষণা করে এই ২য় বাহাদুর শাহকে। পরবর্তীতে তারা আর জিততে পারে নাই। কর্নেলিস স্টুয়ার্ট জিতে যায় এবং তোমার হচ্ছে ক্যানিং, লর্ড ক্যানিং জিতে যায় এবং পরবর্তীতে হচ্ছে তারা এই ২য় বাহাদুর শাহকে মিয়ানমারের রেঙ্গুন বা ইয়াঙ্গুনে হচ্ছে নির্বাসনে পাঠায়। আর ৪০ জনের মতো হচ্ছে সিপাহীকে ওই যে তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক সেখানে হচ্ছে আ ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ১ম এ এটা ছিল আর্মেনীয় ক্লাব। তারপরে হচ্ছে এটা হয়ে যায় তোমার হচ্ছে কি বলে ভিক্টোরিয়া পার্ক। পরবর্তীতে ১০০ বছর পরে এই সিপাহী বিদ্রোহের তোমার হচ্ছে স্মৃতি ধারণ করে এটা নাম করা হয় তোমার হচ্ছে এই বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে? ওকে। তারপর আসো এখানে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাই। এই যে ১৮৫৩ সালে এনফিল্ড নামক এক প্রকার বন্দুক। এটাই বলছিলাম যে এনফিল্ড নামক এই বন্দুকটার নাম কি? এনফিল্ড। এনফিল্ড নামক এক প্রকার বন্দুকের ব্যবহার শুরু হয়। এই বন্দুকের কার্তুজ দাঁত দিয়ে কেটে বন্দুক ব্যবহার করতে হতো। গুজব রটে যে এই কার্তুজ শূকরের ও গরুর চর্বি দিয়ে তৈরি। বুঝতে পারছো? হিন্দু মুসলমান সিপাহীদের মনে বদ্ধমূল ধারণা হয়েছিল যে তাদের ধর্ম বিনষ্ট করে দেওয়ার জন্য ইংরেজ সরকার এই কার্তুজ প্রচলন করে। এই কারণে সিপাহী বিদ্রোহ শুরু হয়। তাহলে বুঝতে পারছো আমি যেটা বললাম এটাই কিন্তু মেইন কাহিনী। তারপরে দেখো 1857 সালের এই যে 1857 সালের 29শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, কোথায়? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পান্ডে কার্তুজ ব্যবহার অস্বীকৃতি জানান এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করেন। ৮ এপ্রিল মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া হয়। যখন তাকে শহীদ করা হয় তারপরই কিন্তু এই আন্দোলন বিরাট ভাবে তোমার হচ্ছে শুরু হয়ে যায়। এই যে দেখো বিদ্রোহীরা দিল্লি অধিকার করে মুঘল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করেন। এটা পড়বা। ঠিক আছে? তারপরে হচ্ছে বিপ্লবকে বিদ্রোহী আচ্ছা এটা ছিল ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতে। এই যে এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ছিল ইংরেজদের বিরুদ্ধে সারা ভারতের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহ। তাহলে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা বিদ্রোহ কোনটা? সবাই একটু লেখো তো, কমেন্টে একটু লেখো যে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? সবাই সবাই একটু কমেন্টে লেখো ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটা? হ্যাঁ, রয়্যাল এনফিল্ড তো বাইকের নাম। এটা দিয়ে তোমরা মনে রাখতে সুবিধা হবে, রয়্যাল এনফিল্ড বাইকের নাম। ভাইয়া খন্দকার জিকে বইটার প্রাইস কত? ৪০০ টাকা খুব সম্ভবত। ভাইয়া তুর্কি শাসন পড়াচ্ছেন? পড়াইছি তো অলরেডি, তুর্কি শাসন পড়াই ফেলছি। ওকে। তারপর আসো সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। যে দেখো সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ৪ মাস অবরোধের পর ব্রিটিশগণ দিল্লি দখল করে নেয়। ঢাকায় সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দেয় সিপাহী রজব আলী। এইটা পরীক্ষায় আসতে পারে যে ঢাকায় কে নেতৃত্ব দিছে? ঢাকায় নেতৃত্ব দিছে সিপাহী রজব আলী। যেহেতু আমরা বর্তমানে ঢাকা, এই জন্য এটা পরীক্ষায় আসতে পারে। রজব আলী। ঠিক আছে? এটা একটু ভালো করে পড়বা। রজব আলী। তারপরে দেখো বাহাদুর শাহ পার্ক। এখন আমরা কি দেখবো? বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্কে যেটা পড়তে হবে আমি মাত্রই বললাম যে কিভাবে হয়েছে। বাহাদুর শাহ পার্ক ঢাকার সদরঘাটের লক্ষ্মী বাজারে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক। এটি 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান। পরীক্ষায় আসতে পারে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটা? সেটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কিভাবে? ওই যে 18 শতকের স্থানটি আর্মেনীয়দের ক্লাব বলছিলাম আমি, যার ফলে এটি আন্টাগন নামে পরিচিত হয়। আর 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা প্রহসনমূলক বিচারের
আচ্ছা অনেকক্ষণ যাবত নেই না হ্যালো, ওকে হ্যালো। আচ্ছা আমি তো অনেকক্ষণ যাবত ফোন নিই নেই আচ্ছা বুঝতে পারছি। এখন আই থিংক সাউন্ড ক্লিয়ার। নাফিসা, উলফা, তেজরা, জাহানিবা। এখন চেক করুন ভাই। বুঝতে পারছি। এখন আই থিংক সাউন্ড ক্লিয়ার। নাফিসা। ওকে আমি টোটালি শক আমি টোটালি শক দারুণ কিছু মানে এই প্রথম আজকে 5 বছর যাবত আমি পড়াচ্ছি তো এই প্রথম আমি হচ্ছে এরকম কিছু হচ্ছে আজকে অবজার্ভ করলাম তো আমি অনেকক্ষণ যাবত কিন্তু তোমরা দেখছো আমি অনেকক্ষণ যাবত হচ্ছে আহ, কি করছি তোমার হচ্ছে ফোন চেক করছি বাট লাস্ট দিকে আইসা আমি কেন যেন ফোন চেক করি নাই আর এখনই এটা হইতে হইলো ঠিক আছে আহ, দারুণ দারুণ আচ্ছা কেউ কি আমাকে বলবা আসলে কোন জায়গা থেকে সাউন্ড গেছে ওকে কোন জায়গা থেকে সাউন্ড গেছে আমি জাস্ট পুরাই শকড এটা কি হইলো আহ হ্যাঁ সাউন্ড ক্লিয়ার এখন তো সাউন্ড ক্লিয়ার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেই ও আচ্ছা কোথা থেকে সাউন্ড গেছে আমাকে একটু বলো বাহাদুর শাহ পার্ক থেকে গেছে সিরিয়াসলি ও মাই গড আমি আবার সেই পিছনে যাব শিট ম্যান আচ্ছা ও বাহাদুর শাহ পার্কের মাঝে দ্যাট মিন্স কত পেজ মানে এতক্ষণ তোমরা কেউ কল দাও নাই 139 পেজে আমি আসি আর আমি বাহাদুর শাহ পার্ক সেই কোথায় জাস্ট আমি কিছুক্ষণের জন্য ফোনটা হাতে নিই নাই তার মধ্যে এত অবস্থা হয়ে গেছে আল্লাহ এই যে সেই বাহাদুর শাহ পার্ক দ্যাট মিন্স এটা কত পেজ 132 মানে আমি মাঝখান দিয়ে 33 34 35 36 37 39 7 পেজ পড়ায় ফেলছি আচ্ছা আমরা মাঝখান দিয়ে 7 পেজ আটকে ছিলাম যাই হোক বিষয়টা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা কারণ আমি আজকে লাস্ট 5 বছর যাবত পড়াচ্ছি এই 5 বছরে কখনো এমন হয় না হ্যাঁ মাঝে মাঝে আমি পড়ানোর মধ্যে এতটা ডিপে ঢুকে যাই মানে পড়ানোর এত গভীরে চলে যায় তখন আমি ফোন হাতে নিই না তো দেখা যায় নর্মালি আমাদের হচ্ছে একজন লোক থাকে যে অলওয়েজ সবকিছু চেক করে যে সাউন্ড ঠিক আছে কিনা তারপর কি কোনো দুষ্ট পোলাপান হচ্ছে বাজে কমেন্ট করলে সেগুলো ডিলিট করে তো আজকেও মানে দুর্ভাগ্যবশত সে ছিল না সে এতক্ষণ ছিল বাট এই ইনসিডেন্টটা হওয়ার আগে সে ছিল না আমিও ফোন হাতে আর নেই নাই যা হওয়ার হয়েছে ওকে আচ্ছা তো সিপাহী বিদ্রোহ তো বুঝতে পারছো তাই না আচ্ছা আজকে আর আমি বেশি পড়াবো না যেহেতু অলরেডি একটা নতুন ইনসিডেন্ট হয়ে গেছে সো আর বেশি টাইম আজকে আর নিব না ঠিক আছে না 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 ওকে আচ্ছা ঠিক আছে 132 পেজ আচ্ছা আমি জাস্ট আবার পড়াচ্ছি অল্প একটু দেখাবো আর 5 পেজ পড়া আজকের মতো আমি ছুটি দিয়ে দেবো ঠিক আছে ওকে ব্রিটিশ সরকারের ভারত শাসন এখানে তো আমি কি কি দেখাইছি তোমরা বুঝতে পারছো তাই না আচ্ছা এখানে আমি এটা এটা না দেখাই এই যে এখান থেকে একটু দেখাই আমি এখান থেকে আমি যেটা বলছিলাম তোমাদেরকে যেগুলো দাগায় দিছিলাম অ্যাকচুয়ালি এই যে ওয়াহাবি আন্দোলন এটা আসলে আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না এটা আমি তখনই বলছিলাম ওয়াহাবি আন্দোলন গুরুত্বপূর্ণ না দুদু মিয়া এখানে আমি যেটা বলছিলাম আমি জাস্ট এখন আরেকবার জাস্ট একটা সামারি দিব ঠিক আছে যে দুদু মিয়ার নাম মোর হোসেন এটা লাগবে না এখানে লাগবে দুদু মিয়ার নেতৃত্বে ফরাইজি আন্দোলন রূপ নেয় সশস্ত্র এটা আমি আগেও বলছিলাম যে দুদু মিয়া হচ্ছে আগে ছিল একটা ধর্মীয় আন্দোলন পরবর্তীতে দুদু মিয়া যখন এটার তোমার হচ্ছে টেক ওভার করে তখন এটা হয়ে যায় সশস্ত্র আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন ঠিক আছে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটা কিন্তু দুদু মিয়া বলছিল ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা একটু পরে রাখবা তারপরে এখানে যেটা বলছিলাম যে রাজা রামমোহন রায় এখানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দেখাই দিছিলাম তাকে আধুনিক পুরুষ বলা হয় এই যে দেখতে পাচ্ছ তাকে হচ্ছে আধুনিক পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করা হয়েছে আর রাজা রামমোহন রায় সম্পর্কে তারপর তাকে বলা হয় নবজাগরণের অগ্রদূত এটাও দেখাইছো তোমরা হয়তো তারপরে দেখতে পাচ্ছ রামমোহন রাজা উপাধি আচ্ছা তারপরে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে অনেকবার পরীক্ষা আসছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিটিশ শাসক ইংরেজ আচ্ছা ব্রাহ্ম সমাজ হ্যাঁ এটা গেছে তারপরে অবদান
অবদান যেগুলো এই যে সতীদাহ প্রথার উচ্ছেদ এবং ব্রাহ্ম সমাজ, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, সতীদাহ প্রথা এবং হচ্ছে ব্রাহ্ম সমাজ। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে আমাদের খুব বেশি জানা দরকার নাই, তিনি হচ্ছে এই যে বিধবা বিবাহ, বিদ্যাসাগর প্রতিষ্ঠা হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়েছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তারপর নবাব আব্দুল লতিফ, এই জায়গায় আমাদেরকে যেটা জানতে হবে, বলছিলাম যে মোহামেডান লিটারি সোসাইটি, কোথায় আবার উপরে চলে গেলে কেন, মোহামেডান লিটারি সোসাইটি, এটা বলছিলাম। মোহামেডান লিটারি সোসাইটি মানে কি, মুসলিম সাহিত্য সমাজ। কোথায় গেল, এই যে মোহামেডান লিটারি সোসাইটি হচ্ছে মানে কি, মুসলিম সাহিত্য সমাজ, এইটা পড়বা। তারপরে হচ্ছে প্রতিষ্ঠাতা, ওকে। তারপর আধুনিক শিক্ষা, মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করছে কে, নওয়াব আব্দুল লতিফ, এটা পড়বা, এখান থেকে এগুলাই পড়বা। তারপরে হচ্ছে সৈয়দ আমির আলী, এখান থেকে শুধু একটা জিনিস ভালো করে পড়বা, সেটা হচ্ছে দ্য স্পিরিটস অফ ইসলাম, দ্য স্পিরিটস অফ ইসলাম। তারপর স্যার সৈয়দ আহমেদ খান, এখানে পড়বা আলীগড় আন্দোলনের প্রবক্তা, আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন তিনি, স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে আসো আলীগড়, মুসলমানদের সিপাহী বিদ্রোহের সাথে জড়িত ছিলেন, ওকে। তারপরে আসো হাজী মোহাম্মদ মহসিন, বলছিলাম উনি অনেক দানবীর ছিলেন, তিনি অনেক বেশি দান করতেন, নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে দান করতেন, এই জন্য তাকে বলা হয়তো বাংলার হাতেম তাই, বাংলার হাতেম তাই বলে খ্যাত ছিলেন তিনি, ঠিক আছে, এইটুকু মনে হয় আমি ছিলাম। তারপরে হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন ও ডিউ রেজিডেন্সি, আচ্ছা এখানে এটা অত বেশি পরীক্ষা আসে না, এটা আমাদের জন্য অত লাগবে না। তারপরে তত্ত্ববোধিনী সভা অত বেশি আসে না, ওকে। তারপরে আসো ইন্ডিয়া লীগ, লাগবে না, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন লাগবে না। এই যে কংগ্রেস, কংগ্রেসটা আমাদের একটু পড়তে হবে, দেখো কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে, অর্থাৎ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটা, কংগ্রেস, ওকে ওকে। তাহলে দেখো 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস সবার প্রথম প্রতিষ্ঠা হয়, এবং হচ্ছে কংগ্রেস যে নীতি বিরোধী আন্দোলন করতে থাকে অখণ্ড ভারত, আচ্ছা এটা এতটুকু জানলেই হবে, 1885 সালে এতটুকু জানলেই হবে। বঙ্গভঙ্গটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আগেই বলছিলাম বঙ্গ মানে কি, বঙ্গ মানে হচ্ছে বাংলা, আর এই বাংলাকে যখন ভাগ করে দিছে তখনই হয়ে গেছে বঙ্গ ভঙ্গ। তাহলে এটা কত সালে হয়েছে, 1905 সালে 16ই অক্টোবর, 1905 সালে 16ই অক্টোবর, ঠিক আছে। কে করছে, লর্ড কার্জন, এই যে দেখতে পাচ্ছ লর্ড কার্জন করছে। তারপর হচ্ছে কার্জন থেকে শুরু হয়নি, ওকে। তারপর বঙ্গভঙ্গের কারণটা আমাদের একটু ভালো করে জানতে হবে, এই দেখো কলকাতা থেকে বিশাল আয়তনের বঙ্গ, মানে পুরো ভারত উপমহাদেশের সবচেয়ে বড় প্রদেশ ছিল বাংলা, ঠিক আছে। তো এই বিশাল আয়তনের বঙ্গ প্রদেশটির প্রশাসনকাল পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে, এটা আমাদের লাগবে না। স্বদেশী আন্দোলনের মূল কথা হচ্ছে বিদেশি পণ্য বর্জন ও দেশি পণ্যের ব্যবহার, ঠিক আছে। এটা জিনিস আসবে যে বিদেশি পণ্য বর্জন দেশি পণ্যের ব্যবহার, এটা কোন আন্দোলনের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কিত, ঠিক আছে, স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কিত। তারপরে দেখো স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, এটা দেখবা। তারপর হচ্ছে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে 1905 সালে। তারপর হচ্ছে দেখবা মুসলিম লীগ, এই যে মুসলিম লীগটা অনেক ভালো করে পড়তে হবে। মুসলিম লীগ কত সালে গঠিত হয়, যখন থেকে তোমার এই যে বঙ্গভঙ্গ হয়, যখন থেকে বঙ্গভঙ্গ হয় তারপরে কিন্তু হচ্ছে আমাদের কি ছিল না, মুসলমানদের জন্য কোনো দল ছিল না, তখন তারা নিজেদের সাথে একটা দল গঠন করে যেটা নাম হয় মুসলিম লীগ। কত সালে, এটা ভালো করে মনে রাখবা, 1906 সালের 30 ডিসেম্বর, 1906 সালের 30 ডিসেম্বর, ঠিক আছে। আর এটার নাম প্রথম ছিল নিখিল ভারত মুসলিম লীগ, আর এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করে কে, নওয়াব সলিমুল্লাহ, নওয়াব সলিমুল্লাহ, ঠিক আছে। মুসলিম লীগের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ঢাকার শাহবাগে, আর নওয়াব বিকারুল উলুম সভাপতিত্ব করছেন, ঠিক আছে, ওকে। সিগন্যাল ইরর, আবার কি সমস্যা হলো, সিগন্যাল ইরর দেখাচ্ছে না, ঠিক আছে তো, একটু জানাও তো আমাকে, ঠিক আছে কিনা, ওকে। তারপরে দেখো এই যে বঙ্গভঙ্গ রদ কখন হয়, বঙ্গভঙ্গ রদ হয়, এই যে যেটা আমি একটু আগে বলছিলাম, বঙ্গভঙ্গ রদ হয় 12 ডিসেম্বর 1991, সরি 1911, ঠিক আছে। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে, রাজা পঞ্চম জর্জ, যেটা বলছিলাম যে ঘোষণা বললে হবে রাজা পঞ্চম জর্জ, আর বঙ্গভঙ্গ রদ করেন কে, সেটা কিন্তু হবে তোমার হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। তারপরে দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল, আচ্ছা লাগবে না। বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় কোথায়, দিল্লিতে, আচ্ছা। তারপরে আর কি লাগবে, তারপরে এখান থেকে পড়বা কে প্রথম বঙ্গভঙ্গ মুসলমানদের সাথে সবাই, আচ্ছা। তারপরে হচ্ছে পূর্ববঙ্গ আসাম, ওকে। এই যে বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কোন ভাইসরয়, লর্ড হার্ডিঞ্জ। দেখো
কোন ভাইসরয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কবে? সেটা হচ্ছে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ। আচ্ছা, তারপরে হচ্ছে শুধু প্রশ্ন আছে এখানে অনেকগুলা। দেখতে পাচ্ছ প্রশ্নগুলা তোমরা পড়ে ফেলবা। এটা কত পেজ? 1945 পেজ। আচ্ছা, আজকে আমরা 145 পর্যন্তই করি, ঠিক আছে? ওকে, নাকি আর কি আছে? কত পেজ পর্যন্ত আছে একটু দেখে নিই আমি। ও আচ্ছা, অনেক আছে আরো। আচ্ছা, আজকে আমরা 145 পর্যন্ত শেষ করি। বেশিক্ষণ ধৈর্য ধরে রাখা একটু তোমাদের টাফ হয়ে যাবে। এজন্য আজকে আমরা 145 পর্যন্তই পড়ি, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মাঝখান দিয়ে যেটা হয়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত। আহ ওকে, আশা করি পুরো ক্লাসটা ভালো লাগছে তোমাদের, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 145 থেকে পড়বো। নেক্সট ক্লাসে কত থেকে পড়বো? 145 থেকে পড়বো, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর প্রতিদিন রাত 8টা বাজে কিন্তু দেখা হচ্ছে এই খন্দকার জিকে যেই টপিক ভিত্তিক পড়া, এবং হচ্ছে ঠিক এইভাবে কিন্তু অলরেডি দেখো আমরা 106 দিনে 145 পেজে চলে আসছি, এবং প্রত্যেকটা খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি বুঝিয়ে দিছি যেগুলো পরীক্ষায় আসার মতো। সো ঠিক এইভাবে আমরা 30 দিন পরে 30 দিন পরে পুরো বইটা আমাদের রিভাইজ হয়ে যাবে, মানে একবার পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা যারা হচ্ছে খন্দকার জিকে বইটা কিনো নাই তারা অলরেডি কিনে ফেলতে পারো, আর হচ্ছে এই প্রত্যেকদিন ক্লাসটা করো, আর হচ্ছে পরীক্ষাগুলো ভালো করে দাও। ইনশাল্লাহ তোমরা ভালো একটা মানে হচ্ছে একটা প্রিপারেশন নিতে পারবা সাধারণ জ্ঞানের উপর, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।